ভাবতে বেশ অবাক লাগে। মানে ধরুন যখন কোনো কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর বা অডিটরের কথা আমাদের মাথায় আসে, তখন সাধারণত চোখের সামনে কি ভাসে? কোনো কারখানার প্রোডাকশন লাইন বা ধরুন কোনো কর্পোরেট অফিসের হিসেবের খাতা। একদম। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন কোনো অডিটর থাকতেন যার কাজ কোনো কারখানার পণ্য পরীক্ষা করা নয়, বরং স্বয়ং মহাবিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর সত্তাদের পরীক্ষা করা। আরে বাহ, মানে স্বয়ং দেবতাদের অডিট করা। হ্যাঁ, মানে মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে কে সবচেয়ে বেশি যোগ্য তা যাচাই করার দায়িত্ব। এবং এই পরীক্ষা কোনো নিরাপদ ল্যাবরেটরিতে বসে হচ্ছে না, হচ্ছে একেবারে সামনাসামনি, চরম সাহসিকতা আর বলতে পারেন ঔদ্ধত্যের সাথে। এটা সত্যিই একটা অভাবনীয় চিত্রপট। কারণ আসলে পুরাণ বা প্রাচীন ইতিহাসের মুনিঋষিদের কথা উঠলেই তো আমাদের মাথায় একটা নির্দিষ্ট ছাঁচে ঢালা ছবি আসে, তাই না? ওই পাহাড়ের চূড়ায় বা গভীর জঙ্গলে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন একজন মানুষ। ঠিক, যিনি খুব নীরব, শান্ত, জাগতিক সব বিষয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং ক্রোধ বা আবেগের একেবারেই ঊর্ধ্বে। কিন্তু আজ আমাদের এই গভীর আলোচনায় যিনি রয়েছেন, ঋষি ভৃগু, তিনি এই প্রচলিত ধারণার একেবারে বিপরীত মেরুর একজন মানুষ। ঠিক বলেছেন। আমাদের আজকেরই আলোচনার মূল লক্ষ্যই হল ভৃগুকে কেবল একজন সাধারণ পৌরাণিক সাধু হিসেবে নয়, বরং একজন কসমিক সায়েন্টিস্ট বা মহাজাগতিক বিজ্ঞানী হিসেবে বোঝা। বেদ, পুরাণ আর উপনিষদ ঘাঁটলে দেখা যায় যে তিনি আধ্যাত্মিকতা বলতে শুধু নিষ্ক্রিয় ধ্যানকে বুঝতেন না, বরং তার পদ্ধতি ছিল চরম নির্ভীক অনুসন্ধিৎসা বা ফিয়ারলেস ইনকোয়ারি। এবং এই অনুসন্ধিৎসার পেছনের সবচেয়ে বড় কারণ হল তিনি কোনো কিছুই অন্ধভাবে মেনে নিতেন না। মানে বৈদিক সাহিত্যে তো দেখা যায় ব্রহ্মার মন থেকে জন্ম নেওয়া এই ঋষি এবং তার বংশধরদের অর্থাৎ ভার্গবসদের সাথে আগুনের অত্যন্ত গভীর সম্পর্ক আছে। আচ্ছা, এই আগুন বলতে কি যজ্ঞের আগুনের কথা বলা হচ্ছে? হ্যাঁ, তবে এটা কেবল ভৌত আগুন নয়। এটি হল রূপান্তর, জ্ঞান এবং মেধার প্রতীক। ধরুন আগুন যেমন যে কোনো বস্তুর বাইরের আবরণ পুড়িয়ে তার ভেতরের আসল রূপটা বের করে আনে, ভৃগুর জ্ঞানান্বেষণের পদ্ধতিও ছিল ঠিক তেমন। মানে সবকিছুর একেবারে মূলে গিয়ে আঘাত করা। মূলে গিয়ে আঘাত করা, দারুণ বলেছেন। এই ব্যাপারটা তো সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে তৈত্তিরীয় উপনিষদের বিখ্যাত ভৃগু বল্লী অংশে, তাই না? একদমই তাই। তরুণ ভৃগু যখন তার পিতা বরুণের কাছে গিয়ে প্রশ্ন করেন যে ব্রহ্ম কি বা মহাবিশ্বের চূড়ান্ত সত্য কি, তখন বরুণ কিন্তু তাকে কোনো রেডিমেড উত্তর দেননি। না, দেননি। তিনি ভৃগুকে সোজা ধ্যানে বসতে বলেন। মানে একজন গুরুর দৃষ্টিকোণ থেকে এই পদ্ধতিটা বেশ কঠোর মনে হতে পারে। একজন শিক্ষার্থী প্রশ্ন করছে আর আপনি তাকে সরাসরি উত্তর না দিয়ে ধ্যানে বসিয়ে দিলেন। আসলে আধুনিক শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু বরুণের এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত। তিনি শিক্ষার্থীকে তথ্যের ওপর নির্ভরশীল না করে উত্তর খোঁজার মেকানিজম বা প্রক্রিয়াটা শিখিয়ে দিচ্ছিলেন। আচ্ছা। ধ্যানের মাধ্যমে ভৃগু ধাপে ধাপে সত্য উপলব্ধি করেন। প্রথমে তিনি বুঝলেন যে অন্ন বা খাদ্যই হল ব্রহ্ম। কারণ খাদ্য ছাড়া তো কোনো ভৌত অস্তিত্ব টিকবে না। ঠিক, কিন্তু তিনি তো সেখানেই থেমে থাকেননি। তিনি আরও গভীরে যান। এরপর তিনি উপলব্ধি করেন প্রাণ বা জীবনী শক্তির কথা। তারপর তিনি পৌঁছান মন বা চিন্তা শক্তিতে। তারও গভীরে গিয়ে আসে বিজ্ঞান, মানে বিশুদ্ধ জ্ঞান, যাকে আমরা আজকে মেটাকগনিশন বলতে পারি। আচ্ছা, আর সবশেষও তিনি পৌঁছান আনন্দ বা চূড়ান্ত ব্লিসের স্তরে। এটি হল বস্তুগত জগৎ থেকে আধ্যাত্মিক উপলব্ধিতে উত্তরণের একদম নিখুঁত একটি ফ্রেমওয়ার্ক। এই ধাপগুলো শুনলে আধুনিক প্রযুক্তির একটা উপমার কথা মাথায় আসে। মানে এই প্রক্রিয়াটিকে কি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপগ্রেড করার সাথে তুলনা করা যায়? কিভাবে একটু বুঝিয়ে বলবেন? ধরুন, অন্ন হলো আমাদের হার্ডওয়্যার, প্রাণ হলো ব্যাটারির পাওয়ার বা ইলেকট্রিসিটি, মন হলো বেসিক অপারেটিং সিস্টেম, বিজ্ঞান হলো হাই এন্ড প্রসেসর, আর একেবারে শেষে আনন্দ হলো এমন একটা অ্যাডভান্স সফটওয়্যার যেখানে কোনো বাগ বা ল্যাগ নেই। দারুণ! মানে আমরা ধাপে ধাপে হার্ডওয়্যার থেকে সফটওয়্যারের চূড়ান্ত ভার্সনে নিজেদের আপগ্রেড করছি। উপমাটা বেশ ইন্টারেস্টিং, তবে এখানে একটা ছোট দার্শনিক ফাঁক থেকে যাচ্ছে কিন্তু। তাই নাকি? সেটা কি? কারণ ধরুন স্মার্টফোনের ওএস আপগ্রেড করার মানে হল বাইরে থেকে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে মেশিনে ইনস্টল করা।
ঠিক। কিন্তু ভৃগুর এই প্রক্রিয়ায় বাইরে থেকে তো কিছুই আসছে না, এটি সম্পূর্ণ ইন্টারনাল বা অভ্যন্তরীণ একটি প্রক্রিয়া। বরং একে বলা যায় আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা সম্ভাবনা বা ডিএনএগুলোকে ধাপে ধাপে আনলক করা। আচ্ছা, মানে ভেতরের জিনিসকেই জাগিয়ে তোলা। যুগে যারা প্রোডাক্টিভিটি বা লিডারশিপ নিয়ে কাজ করেন তারা কিন্তু এই প্রাচীন ফ্রেমওয়ার্কটি খুব সুন্দরভাবে তাদের মর্নিং রুটিনে ব্যবহার করতে পারেন। মর্নিং রুটিনে সেটা কিভাবে কাজ করে? মানে একজন লিডারশিপ কোচ এটা কিভাবে অ্যাপ্লাই করবেন? খুব সহজভাবে ভাবলে সকালে উঠে প্রথমে অন্ন স্তরের যত্ন নেওয়া, মানে শরীরকে পুষ্টিকর খাবার বা জল দিয়ে সতেজ করা। হুম। তারপর প্রাণ, মানে কিছুক্ষণ ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম করে জীবনী শক্তি বাড়ানো। এরপর মন, মানে ধরুন জার্নালিং বা মাইন্ডফুলনেসের মাধ্যমে মানসিক স্থিরতা আনা। অসাধারণ। তারপর বিজ্ঞান স্তরটা কিভাবে আসবে? বিজ্ঞান হলো কিছুক্ষণ গভীর পড়াশোনা বা নতুন কিছু শেখা যা বুদ্ধিবৃত্তিক স্তরকে শানিত করে। এবং পরিশেষে এই চারটির সমন্বয়ে দিনের কাজগুলো আনন্দ বা একটি প্রশান্ত ফোকাসড স্টেট অফ মাইন্ড থেকে শুরু করা। মানে ভিগু মূলত হাজার হাজার বছর আগেই মানুষের শারীরিক ও মানসিক শৃঙ্খলার একটা মাস্টার ক্লাস তৈরি করে দিয়ে গেছেন। একদমই তাই। এই শৃঙ্খলার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার খটকা লাগে ঠিক এর পরের ঘটনাটায় গিয়ে। কোন ঘটনাটা? মানে নিজের ভেতরে এই চূড়ান্ত প্রশান্তি বা আনন্দস্তরে পৌঁছানোর পর তো একজন মানুষের একেবারে শান্ত হয়ে যাওয়ার কথা, তাই মা? কিন্তু ভৃগু কি করলেন? তিনি বেরিয়ে পড়লেন মহাবিশ্বের সর্বোচ্চ শক্তিকেন্দ্রগুলোর পরীক্ষা নিতে, সেই বিখ্যাত তৃত্ব পরীক্ষা বা ট্রিনিটি টেস্ট। এই ঘটনাটা আমার কাছে অনেক সময় এক ধরনের মহাজাগতিক ভ্যান্ডেলিজম বা চরম ঔদ্ধত্য বলে মনে হয়। ভ্যান্ডালিজম? মানে আপনি ওই ঘটনাগুলোর কথা বলছেন তো? হ্যাঁ, মানে তিনি ব্রহ্মার কাছে গিয়ে ইচ্ছে করে কোনো সম্মান দেখালেন না। ব্রহ্মা তো রেগে গেলেন। এরপর কৈলাসে গিয়ে শিবের আলিঙ্গন প্রত্যাখ্যান করে তাকে অপমান করলেন। শিব তো ত্রিশূল তুলেই নিয়েছিলেন তাকে ভস্ম করার জন্য। ঠিক। মানে এগুলো কি সত্যি একজন জ্ঞানীর কাজ? আপাত দৃষ্টিতে এটা চরম অধ্যত্ত মনে হতে পারে, কিন্তু এর ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক ঘর্ষণ বা সাইকোলজিক্যাল ফ্রিকশন লুকিয়ে আছে। সাইকোলজিক্যাল ফ্রিকশন? সৃষ্টির দেবতা, তার ভেতরে ছিল স্রষ্টার অহংকার। শিব হলেন ধ্বংস এবং প্রবল আবেগের দেবতা। প্রত্যাখ্যানে তার ভেতরে সেই প্রলয়ঙ্কারী রূপ জেগে ওঠে। ভৃগু এখানে কিন্তু কোনো শিষ্টাচার বা এটিকেট পরীক্ষা করছিলেন না, তিনি ইগোর চূড়ান্ত স্ট্রেস টেস্ট করছিলেন। আর সেই স্ট্রেস টেস্টের ক্লাইম্যাক্সটা তো আরও অবিশ্বাস্য। মানে তিনি সোজা বৈকুণ্ঠে গিয়ে অনন্ত শয্যায় বিশ্রামরত বিষ্ণুর বুকে লাথি মারলেন। হ্যাঁ, এটা সত্যি ভাবা যায় না। একজন আধ্যাত্মিক সাধক চরম সত্য যাচাই করার জন্য শারীরিক আঘাতের পথ বেছে নিচ্ছেন, এটা মেনে নেওয়া খুব কঠিন। মানে তিনি কি তর্কের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে বিষ্ণুর ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ যাচাই করতে পারতেন না? সেই সরাসরি লাথি মারার কি প্রয়োজন ছিল? খুব যৌক্তিক প্রশ্ন, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে তর্ক বা আলোচনার সময় মানুষ কিন্তু সচেতন থাকে। তখন ইগোকে খুব সহজেই ভদ্রতার মুখোশে লুকিয়ে রাখা যায়। তা ঠিক। কিন্তু যখন কোনো আকস্মিক, অযৌক্তিক এবং চূড়ান্ত অপমানজনক আক্রমণ আসে, বিশেষ করে শারীরিক আক্রমণ, তখন মানুষের অবচেতন মনের আসল রূপটা বেরিয়ে আসে। ভৃগুর প্রতিক্রিয়াটা এখানে খেয়াল করার মতো। হ্যাঁ, তিনি তো রেগে গেলেন না। একদম না, বরং তড়িঘড়ি করে উঠে ভৃগুর পাড় নিজের কোলে তুলে নিয়ে বললেন, হে মহর্ষি, আমার বুক তো পাথরের মতো শক্ত, আপনার কোমল পায়ে নিশ্চয়ই খুব ব্যথা লেগেছে। বলে তিনি পা টিপে দিতে শুরু করলেন। এটা সত্যি আধুনিক কর্পোরেট লিডারশিপ বা কনফ্লিক্ট রেজলিউশনের জন্য একটা অসাধারণ কেস স্টাডি হতে পারে। কিভাবে? মানে ধরুন, কোনো কোম্পানি সিইও বা শীর্ষ কর্তাকে তার কোনো অধস্তন কর্মী সদার সামনে চরম অপমানজনক একটা ইমেল পাঠালো। এই ইমেলটা হলো সেই ভৃগুর লাথির আধুনিক রূপ। দারুণ মেল। তখন সেই সিইও কিভাবে রিয়্যাক্ট করবেন? তিনি কি ব্রহ্মার মতো ইগোতে আঘাত পেয়ে নিজের ক্ষমতা দেখাবেন, শিবের মতো কর্মীটিকে ফায়ার করে দেবেন, নাকি বিষ্ণুর মতো চরম ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করবেন? একদম ঠিক। এই জায়গাটাতেই প্রকৃত শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। বিষ্ণুর এই আচরণ কিন্তু প্রমাণ করে যে সত্যিকারের ক্ষমতা পেশিশক্তি বা ধ্বংস করার ক্ষমতা নেই। চরম নম্রতা এবং ইগোর সম্পূর্ণ অনুপস্থিতি হল সর্বোচ্চ ক্ষমতা। বিষ্ণু তার ইগোকে এতটাই শূন্যে নামিয়ে এনেছিলেন যে তিনি আক্রমণকারীর দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা বিচার করতে পেরেছেন। এবং এই ঘটনার পরেই কিন্তু
বিষ্ণুর বুকে ভৃগুর সেই পদচিহ্ন শ্রীবৎস নামে পরিচিতি পায়, তাই না? যা বিষ্ণু নিজের শ্রেষ্ঠত্বের অলংকার হিসেবে ধারণ করেছিলেন। হ্যাঁ, একদম। কিন্তু এই গল্পের তো আরেকটা দিকও আছে। মানে বিষ্ণু ক্ষমা করলেও তার পত্নী লক্ষ্মী কিন্তু এই অপমান মেনে নেননি। না, তিনি তো ক্ষুব্ধ হয়ে বৈকুণ্ঠ ত্যাগ করে পৃথিবীতে চলে আসেন। হ্যাঁ, এবং এই পৌরাণিক ঘটনার সূত্র ধরেই পরবর্তীতে তিরুপতি বা ভেঙ্কটেশ্বর ঐতিহ্যের সূচনা হয়। এর মানে দাঁড়াচ্ছে, আপনি নিজে যতই ক্ষমাশীল হন না কেন, এমন চরম পরীক্ষার একটা কোল্যাটারাল ড্যামেজ বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকেই। ভৃগুর এই পরীক্ষা পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। মানে ভার্গব বংশের কথা বলছেন তো? হ্যাঁ, তার পরবর্তী বংশধর অর্থাৎ ভার্গব বংশের দিকে তাকালে আমরা এক অদ্ভুত এবং জটিল প্যাটার্ন দেখতে পাই। আধ্যাত্মিকতার সাথে সমরবিদ্যা, রাজনীতি এবং চিকিৎসা বিজ্ঞানের যে মেলবন্ধন তারা ঘটিয়েছিলেন তা প্রাচীন ভারতের ইতিহাসে একেবারেই বিরল। এই বংশটার ব্যাপার আসলেই খুব অদ্ভুত। তারা ঋষি, কিন্তু তাদের কাজগুলো সাধারণ মুনিদের মতো একেবারেই নয়। যেমন ধরুন শুক্রাচার্যের কথা। যিনি অসুরদের গুরু ছিলেন। হ্যাঁ, তিনি ভৃগুর বংশধর, কিন্তু তিনি দেবতাদের গুরু না হয়ে অসুরদের গুরু হলেন। তিনি রাজনীতি এবং কূটনীতিতে অসম্ভব পারদর্শী। আবার তার কাছেই ছিল মৃত সঞ্জীবানী বিদ্যা, মানে মৃতকে জীবিত করার জ্ঞান। অবিশ্বাস্য। এরপর আছেন ঋষি চবন। যার নাম থেকে আয়ুর্বেদিক ঔষধ চবনপ্রাশ এসেছে, তাই তো? একদম ঠিক ধরেছেন। আবার পরশুরামের মতো পরাক্রমশালী যোদ্ধার কথাও তো এই বংশেই আসে। আমার প্রশ্ন হলো, যারা আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর খুঁজছেন, তাদের অস্ত্র, রাজনীতি বা চিকিৎসা বিজ্ঞানের মতো জাগতিক জিনিসের এত প্রয়োজন কেন পড়ল? কারণ তারা খুব বাস্তববাদী ছিলেন। তারা জানতেন যে দুর্বলতা কখনই প্রকৃত আধ্যাত্মিকতা হতে পারে না। বিশুদ্ধ আধ্যাত্মিকতা যদি নিজেকে রক্ষা করতে না পারে, তবে তার দুর্নীতিগ্রস্ত ক্ষমতার হাতে খুব সহজেই পিষ্ট হয়ে যাবে। মেক সেন্স। চেয়বনের আয়ুর্বেদী চর্চার কথাই ধরুন। তারা বিশ্বাস করতেন যে আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য একটি সুস্থ এবং দীর্ঘায়ু শরীর অপরিহার্য, যাকে আমরা আজ হোলিস্টিক ওয়েলনেস বলি। হ্যাঁ, শরীর যদি রোগাক্রান্ত থাকে তবে মন তো কখনো ওই বিজ্ঞান বা আনন্দ স্তরে পৌঁছাতেই পারবে না। তার মানে আয়ুর্বেদ বা শারীরিক সুস্থতা তাদের কাছে শুধু বেঁচে থাকার মাধ্যম ছিল না, এটা ছিল আধ্যাত্মিক সাধনাকে রক্ষা করার বর্ম বা শিল্ড। ঠিক। আর এই বর্ম যখন যথেষ্ট মনে হয়নি, তখন তাদের হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে। পরশুরামের কুঠার তারই প্রতীক। হ্যাঁ, বিষ্ণুর অবতার হয়েও তিনি ভার্গব বংশে জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীর দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী রাজাদের বিনাশ করতে। এখানে একটা বড় দার্শনিক শিক্ষা আছে। কিরকম? সত্য এবং ধর্মকে রক্ষা করার জন্য কখনো কখনো চরম শক্তির প্রয়োজন হয়। অহিংসা বা প্যাসিফিজম তখনই অর্থবহ যখন আপনার মধ্যে লড়াই করার ক্ষমতা আছে, কিন্তু আপনি সচেতনভাবে তা প্রয়োগ করছেন না। বাহ! লড়াই করার ক্ষমতা না থাকলে সেটা অহিংসা নয়, সেটা নিছকে অসহায়তা। চমৎকার একটি পয়েন্ট। ভার্গবরা আসলে অসহায় ছিলেন না, তারা ছিলেন ক্ষমতাবান, এবং সেই ক্ষমতার বহুমুখী ব্যবহার তারা জানতেন। একদম। তারা শুধু চিকিৎসা বা প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ ছিলেন না, তারা সময় এবং নিয়তির মানচিত্রও তৈরি করেছিলেন। আর এখানেই চলে আসে বিখ্যাত ভৃগু সংহিতা এবং জ্যোতিষশাস্ত্রের প্রসঙ্গ। ভৃগু সংহিতা। বলা হয়, ভৃগু মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কর্মফলের হিসাব লিপিবদ্ধ করেছিলেন। কিন্তু আমার এখানে একটা খটকা আছে। কি বিষয়? সবকিছু যদি আগে থেকেই ভৃগু সংহিতায় লেখা থাকে, তাহলে তো মানুষের নিজের কোনো নিয়ন্ত্রণ বা ফ্রি উইল রইল না। আমরা তো তাহলে শুধু একটা আগে থেকে লেখা স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করে যাচ্ছি। এটা তো চরম নিয়তিবাদ বা ফ্যাটালিজম হয়ে গেল। জ্যোতিষশাস্ত্র বা ভৃগু সংহিতা নিয়ে এটা সবচেয়ে প্রচলিত ভুল ধারণা। বৈদিক যুগে ঋত বলে একটি কনসেপ্ট ছিল। ঋত? হ্যাঁ, যার অর্থ মহাজাগতিক শৃঙ্খলা। মহাবিশ্ব কিছু নির্দিষ্ট কার্যকারণ বা কজ অ্যান্ড এফেক্ট মেনে চলে। ভৃগুর মতো ঋষিরা সেই সংকেতগুলো পড়তে পারতেন। কিন্তু এটি কোনোভাবেই অন্ধ নিয়তিবাদ নয়। কর্মফল এবং ফ্রিউইলের সম্পর্কটা অত্যন্ত ডাইনামিক। বিষয়টা বোঝার জন্য যদি জিপিএস ন্যাভিগেশনের একটা উপমা টানি,
ধরুন আমাদের কর্মফল হলো সেই ম্যাপ বা জিপিএস, হ্যাঁ, যা বলছে যে সামনের রাস্তায় একটা বড় ট্রাফিক জ্যাম আছে বা রাস্তা ভাঙা। এই ট্রাফিক জ্যামটা হলো অতীত কর্মের ফল, যা বদলানো যাবে না। কিন্তু আমি সেই ম্যাপ দেখে অন্য রাস্তা নেব, নাকি জ্যামের মধ্যে বসে ধৈর্য ধরব? সেই স্টিয়ারিং ধরার ক্ষমতাটাই কি স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল? উপমাটা এক্ষেত্রে বেশ কার্যকর, কিন্তু একে আরও একটু গভীরে নিয়ে যাওয়া যায়। কিভাবে? শুধু অন্য রাস্তা নেওয়াই ফ্রি উইল নয়। জ্যামের মধ্যে আটকে থাকা অবস্থায় আপনি কিভাবে মানসিক প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আপনি কি রাগে ফেটে পড়ছেন, নাকি সেই সময়টাকে কোনো পডকাস্ট শুনে বা নিজের চিন্তায় শান্তভাবে ব্যবহার করছেন, সেটাই আপনার আসল আধ্যাত্মিক শৃঙ্খলা। দারুণ বলেছেন। ভৃগু সংহিতা পরিস্থিতি সম্পর্কে সচেতন করে, কিন্তু আপনার রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া সবসময় আপনার নিজের হাতেই থাকে। এই মহাজাগতিক আইন এবং মানুষের নিয়তি পড়ার যে বিদ্যা, এটা কিন্তু শুধু প্রাচীন ভারতেই সীমাবদ্ধ ছিল না। তাই নাকি? হ্যাঁ, আমরা যদি একটু গ্লোবাল স্কেলে চিন্তা করি, তাহলে পৃথিবীর অন্যান্য প্রাচীন সভ্যতার মিথোলজিতেও ভৃগুর মতো এমন আদিম প্রজ্ঞাবান আর্কিটাইপের দেখা যায়, যারা দেবতা এবং মানুষের মধ্যে একটা যোগসূত্র হিসেবে কাজ করতেন। অবশ্যই। আপনি যদি গ্রিক পুরাণের দেবতা হার্মিসের দিকে তাকান, দেখবেন তার কাজও ছিল অনেকটা একই রকম। হ্যাঁ, মেসেঞ্জার অফ গডস। ঠিক, হার্মিস মহাজাগতিক বা ঐশ্বরিক বার্তাগুলো ডিকোড করে মানুষের কাছে পৌঁছে দিতেন। তিনি ছিলেন দুই জগতের মধ্যস্থতাকারী। আবার জোরাথুস্ট্রীয় ধর্মের প্রাচীন পুরোহিতদের কথা ভাবুন। যারা আগুনের উপাসক ছিলেন। হ্যাঁ, এবং প্রকৃতির নিয়মগুলোকে আধ্যাত্মিকতার সাথে মিলিয়ে দেখতেন। প্রাচীন ইউরোপের সেল্টিক ড্রুইডরাও একই কাজ করতেন। তারা ছিলেন একাধারে পুরোহিত, চিকিৎসক এবং মহাজাগতিক রহস্যের ব্যাখ্যাকারী। তার মানে বিশ্বের সব প্রান্তেই এমন মানুষ ছিলেন। হ্যাঁ, ভৃগুকে এই বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে বোঝা যায় যে মানবতার ইতিহাসে সবসময়ই এমন একদল মানুষ ছিলেন যারা মহাবিশ্বের আইনগুলোকে মানুষের বোধগম্য করার চেষ্টা করেছেন। তার মানে সত্য জানার এই ব্যাকুলতা এবং মহাবিশ্বের নিয়মকে চ্যালেঞ্জ করার এই প্রবৃত্তি শুধু একটা নির্দিষ্ট ভূখণ্ডের নয়, এটা মানুষের একটা সার্বজনীন ডিএনএ। একদম। তাহলে আমাদের আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি কি সূত্র পাচ্ছি? প্রথমত, শক্তির চেয়ে নম্রতার জয় বেশি। বিষ্ণুর সেই ইগোলেস বা অহংকারহীন আচরণ। ঠিক, যা আমাদের শেখায় যে সত্যিকারের শ্রেষ্ঠত্ব হল আঘাত পেয়েও শান্ত থাকার ক্ষমতা। দ্বিতীয়ত, আধ্যাত্মিকতা মানে দুর্বলতা নয়। চ্যবন এবং পরশুরাম প্রমাণ করেন যে শরীর এবং সমাজকে রক্ষা করার জন্য স্বাস্থ্য এবং শক্তির চর্চা অপরিহার্য। এবং তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি হল ফিয়ারলেস ইনকোয়ারি বা নির্ভীক জিজ্ঞাসা। ভৃগু প্রমাণ করেছেন যে কোনো কিছুই প্রশ্নের ঊর্ধ্বে নয়। স্বয়ং ঈশ্বরকেও তিনি পরীক্ষা করতে ছাড়েননি। যখন প্রশ্ন সৎ হয় এবং উদ্দেশ্য জ্ঞান অর্জন হয়, তখন কোনো পরীক্ষাই ঔদ্ধত্য নয়। সত্যকে সবসময় পরীক্ষার আগুনে পুড়ে তবেই উত্তীর্ণ হতে হয়। একদমই। আর ঠিক এই জায়গাটাতেই আমার মাথায় একটা একেবারে নতুন চিন্তা আসছে। কি চিন্তা? ভৃগুর এই গল্পগুলোর সাথে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় স্তম্ভ মানে সায়েন্টিফিক মেথড বা পিয়ার রিভিউ পদ্ধতির কি আশ্চর্য মিল! একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আধুনিক বিজ্ঞানে যখন কেউ কোনো নতুন তত্ত্ব বা হাইপোথেসিস নিয়ে আসেন, তখন অন্য বিজ্ঞানীরা তো তাকে ফুল দিয়ে বরণ করেন না। না, তারা তো সেটাকে চ্যালেঞ্জ করেন। ঠিক, তারা সেই তত্ত্বকে আক্রমণ করেন, খুঁটিয়ে খুঁটিয়ে ভুল বের করার চেষ্টা করেন। এই পিয়ার রিভিউ পদ্ধতিটা হল চরম নির্মম, অনেকটা স্বয়ং বিষ্ণুর বুকে লাথি মারার মতোই একটা নির্দয় পরীক্ষা। আরে বাহ, অসাধারণ একটা তুলনা। তার মানে ভৃগু ছিলেন প্রাচীন পৃথিবীর একজন চূড়ান্ত পিয়ার রিভিউয়ার। ঠিক তাই, আধুনিক বিজ্ঞানে যে তত্ত্ব এই নির্মম পিয়ার রিভিউয়ে লাথি খেয়েও টিকে থাকে, রেগে যায় না বা ভেঙে পড়ে না, বিজ্ঞান কেবল তাকেই সত্য হিসাবে গ্রহণ করে। ঠিক যেভাবে মহাবিশ্ব কেবল সেই মানুষটিকেই পরম আদরে বুকে টেনে নেয় যার মধ্যে সত্য জানার জন্য প্রচলিত ধারণাকে তীব্রভাবে আঘাত করার সৎসাহস আছে। হয়তো এই গল্পগুলো শুধু পৌরাণিক মিথ নয়, এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের বাস্তবতা বা চরম সত্য কখনো প্রশ্ন বা পরীক্ষাকে ভয় পায় না। একদমই তাই। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ইনফরমেশন বা তথ্যের তো কোনো অভাব নেই, কিন্তু অন্ধভাবে সব মেনে নেওয়ার প্রবণতাও প্রবল। সেই জায়গায় দাঁড়িয়ে ভৃগুল এই নির্ভীক অনুসন্ধান আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান কেবল বিশ্বাস থেকে আসে না, আসে সবকিছুকে প্রশ্ন করার সাহস থেকে। খুব সুন্দর বলেছেন।
আজকের মতো আমাদের এই গভীর তাত্ত্বিক আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন।